বাবু, 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 আমি কিছু জানি না বাবু। আমি কিচ্ছু জানি না বাবু। আমাকে 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 আর মারবেন না বাবু। আমি সত্যি কিছু জানি না। তুই জানিস না, আবার মিথ্যে বলছিস? বল, সত্যি কথা বল। তুই ছাড়া অত ভালো করে তিলকনাথকে কেউ চেনে না। তোর সঙ্গে শেষবার দেখা করেছিল। মিথ্যে কথা বলে কিন্তু পার পাবি না, বলে দিলাম। অনবরত পুলিশের দণ্ডাঘাত পড়েই চলেছে ধনার উপরে। পুলিশের বেধড়ক মারের ফলে ধনার হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে কালশিটে দাগ হয়ে গেছে। তবে এত কিছু সত্ত্বেও কিন্তু ধনার মুখ থেকে একটা শব্দ পুলিশ বের করতে পারেনি। হয়তো ধনার সত্যি এইসব সম্বন্ধে কিছুই জানা নেই। তবে পুলিশও কিন্তু নাছোড়বান্দা। ধনার পেট থেকে তারা কথা বের করেই ছাড়বে। তাই তাদের দণ্ডাঘাতেও কিন্তু কোনো বিরাম নেই। ক্রমাগত তারা ধনাকে প্রহার করেই চলেছে। তবে হঠাৎ করে এই কাজে এক প্রকার বাধা দিয়ে সুকান্ত বলে ওঠে, দাঁড়ান দাঁড়ান, আর মারবেন না। ও যদি সত্যি কিছু জানতো তাহলে এতক্ষণে বলে দিত। আমার মন বলছে ও কিছুই জানে না, কারণ কিছু জানলে এত মার খাওয়ার পর কিছু না কিছু উত্তরও দিতই। ফালতু ওকে মেরে লাভ নেই, এতে বরং কিছু একটা অঘটন ঘটে যেতে পারে। ছেড়ে দিন ওকে। এর উত্তরে প্রদীপবাবু চোখ কটমট করে সুকান্তের দিকে তাকিয়ে বললেন, বেশ মারছিলাম, শুধু শুধু আমাকে আটকালে। আমার তো উত্তর চাই। ওপর মহল থেকে আমার ওপর চাপ আসছে, যে করে হোক আমাকে এই সমস্যা সুরাহা করতেই হবে। বেশ, আমি আর মারছি না ওকে, তবে তোমাকে সুরাহা করতে হবে। কিন্তু তুমি তো ওকে বেশ ভালো করে চিনতে। যাও, তুমি তাহলে ওকে খুঁজে আনো, কারণ তোমার সঙ্গে তোর ভালো সম্পর্ক ছিল। তাই এখন তোমারই দায়িত্ব, ওকে খুঁজে আনতেই হবে। দয়া করে দেরি করো না, যাও। আমার শেষ কথা একটাই, ওই তিলকনাথকে আমার চাই। গ্রামের সংকীর্ণ মেঠো পথটা ধরে ধীর পায়ে হেঁটে চলেছেন তিলকনাথ। তিনি এখন চলে এসেছেন মুর্শিদাবাদ জেলার মুক্তিপুরে। তবে তার যাত্রাপথের গতি কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবর চলছে। সেটি হলো তার বন্ধু প্রবাল দত্ত। প্রবাল দত্তের উদ্দেশ্যেই তার এই গ্রামে আসা। এখানে এই সময় প্রবাল দত্তের মন্দিরে বহু পুরনো এবং অতি জাগ্রত মা রক্তকেশীর পুজো হয়ে থাকে। আর এই প্রসিদ্ধ পুজোটি প্রবাল দত্ত নিজের হাতেই করে থাকেন। মুর্শিদাবাদ জেলার এই মুক্তিপুরে মা রক্তকেশীর পুজো জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার হয়ে থাকে। এই গ্রামে মা রক্তকেশীর পুজো আনুমানিক প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন। মা এখানে বালিকা রূপে অধিষ্ঠিতা। লোকসূত্রে জানা যায়, বহুকাল আগে এখানে বলি প্রথা প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে স্বয়ং মায়ের আদেশে নাকি এই বলি প্রথা নিষিদ্ধ। তবে বর্তমান সময়ে বুক চিরে বের করা রক্ত দিয়ে মায়ের পুজো হয় বলে শোনা যায়। ভক্তদের বিশ্বাস, এই মায়ের কাছে যা মানত করা হয় তাই নাকি পূরণ হয়। এই মা রক্তকেশী ভোগের বিশেষত্ব হলো, মাকে 5 কলাই কলার সাথে ভালো করে মেখে তাকে অর্পণ করা হয়। এই মায়ের পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুরু হলেও মূর্তি তৈরির কাজ কিন্তু শুরু হয় বৈশাখ মাসের শেষ দিন থেকে। আর বছরের বাকি সময়টা এখানে মূর্তির বদলে ঘট পুজো করা হয়ে থাকে। সব থেকে বিস্ময়কর ঘটনা হলো, এখানে সারা বছর মায়ের কাঠামো জলের তলায় থাকে। শুধুমাত্র বৈশাখ মাসের সংক্রান্তির দিন সেই কাঠামো নিজেই জলের উপর ভেসে ওঠে। এমনকি এখানকার স্থানীয়দের বিশ্বাস যে প্রতি অমাবস্যায় নাকি মায়ের পায়ের নুপুরের শব্দ অবধি শোনা যায়। এদিকে তিলকনাথও ইতিমধ্যেই প্রবাল দত্তের মন্দিরের সামনে এসে পৌঁছেছেন। মন্দিরের সামনে বাঁধানো প্রশস্ত চাতালটাতে তিনি বসে বিশ্রাম নিচ্ছেন, কারণ অনেকটা পথ তিনি হেঁটে এসেছেন।
অন্যদিকে মন্দিরের ভেতরে একজন ব্যক্তিকে বসে জপ করতে দেখা যাচ্ছে। সম্ভবত ইনি হচ্ছেন প্রবাল দত্ত। প্রায় মিনিট 15 জপ করার পর তিনি উঠে মন্দিরের বাইরে বেরিয়ে আসতে মন্দিরের চাতালে তিলকনাথকে বসে থাকতে দেখেন। কিন্তু তিনি তিলকনাথকে চিনতে না পারায় সোজা তার কাছে এসে তাকে উৎসুকভাবে প্রশ্ন করেন, এই যে আপনি কে? কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, আমি আসলে প্রবাল দত্তের খোঁজে এসেছি। গলার আওয়াজটি শুনে প্রবাল দত্ত খানিক চমকে যান এবং খানিক আমতা আমতা স্বরে বলে ওঠেন, আমি প্রবাল দত্ত। আপনি তিলকনাথ তান্ত্রিক? তিলকনাথ এতক্ষণ পিছন ফিরে বসেছিলেন। প্রবাল দত্তের মুখ থেকে এই শেষ কথাটি শুনতে তিলকনাথ তার দিকে ঘুরে তাকান এবং বলেন, যাক, চিনতে পেরেছি সেটাই অনেক বড় ব্যাপার। তিলকনাথ তান্ত্রিক, আমি তিলকনাথ তান্ত্রিক। তিলকনাথের পরিচয় পেয়ে প্রবাল দত্তের মুখে এক প্রসন্ন হাসি ফুটে ওঠে। পুরনো বন্ধুকে দেখতে পেয়ে আনন্দে এক প্রকার আত্মহারা হয়ে তিনি বলে ওঠেন, আরে তুই যে এখানে আসবি আমি তো ভাবতেই পারিনি। ভেবেছিলাম এবছর হয়তো তুই ভুলে যাবি। আরে বাবা, প্রত্যেক বছর যেখানে আসি সেটা কি করে ভুলতে পারি? একটা না একটা অঘটন তো ঘটাস প্রত্যেক বছর তারা পুজোর আগে, সেই জন্যই তো আসি। আর তাছাড়া মায়ের পুজো বলে কথা, না আসি কি থাকতে পারি? তা এখানে কোথা থেকে এলি? সোজা তারাপীঠ থেকে এলি নাকি? না না, যাত্রাপথে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেগুলো সব সমাধান করতে করতে এলাম। এখন এই মায়ের মন্দিরের উদ্দেশ্যে আসা। বেশ, আমি আগে মাকে একটা প্রণাম করে আসি। এই বলে তিলকনাথ মন্দিরের চাতাল থেকে উঠে সোজা মন্দিরের ভেতরে চলে গেলেন এবং ভিতরে বেদিতে বসানো মায়ের পুজোর ঘরটাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম সেরেই ঘর থেকে নিচে পড়ে থাকা একখানা জবা ফুল তিলকনাথ মাথায় ঠেকিয়ে তার ঝোলায় ভরে নিলেন এবং মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। তিলকনাথ মন্দিরের বাইরে বেরিয়ে আসতেই প্রবাল দত্ত তাকে উদ্দেশ্য করে বললেন, তাহলে যা এবারে হাত মুখটা ধুয়ে নে। অনেকটা পথ এসেছিস, হাত মুখটা একটু ধুয়ে নিলে শরীরটা ভালো লাগবে। দিয়ে আমার ঘরে একটু বিশ্রাম নিয়ে নে। ওই বাঁদিকের ঘরটা আমার। ওই ঘরের পাশেই দেখ কলপার আছে। তুই যা, আমি মন্দিরটা তালা দিয়ে আসছি। বাকি কথা ঘরে গিয়েই বলছি। প্রবাল দত্তের কথা মতোই তিলকনাথ সোজা চলে গেলেন কলপাড়ের দিকে। এদিকে প্রবাল দত্ত মন্দিরের বাকি সমস্ত কাজ ছেড়ে নিয়ে মন্দিরের তালা দিয়ে চলে এলেন তার নিজের ঘরে। এদিকে তিলকনাথও ইতিমধ্যেই হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছেন। প্রবাল দত্তকে ঘরে ঢুকতে দেখে তিলকনাথ বলে ওঠেন, আচ্ছা, এতদিনে তো কাঠামো ভেসে ওঠার কথা, আর মায়ের মূর্তি গড়ার কাজও শুরু হয়ে যাওয়ার কথা। প্রত্যেকবারে তো তাই হয়। আচ্ছা, এবারে তো মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে কিনা দেখতে পেলাম না। তিলকনাথের মুখ থেকে এই মূর্তি গড়ার কথা শুনতেই প্রবাল দত্তের মুখ জুড়ে যেন কেমন এক বিষণ্ণতার ছাপ লক্ষ্য করা যেতে থাকে। তিলকনাথ প্রবাল দত্তের মুখের অঙ্গি ভঙ্গি দেখে কিছু একটা বিপদ উপলব্ধি করতে পারলেন এবং বললেন, কি কি হয়েছে? আবার কোনো সমস্যা? তা বেশ, তো খুলে বল না, কি হয়েছে? আরে দেখাই যাক না, সমাধান করা যায় কিনা। দেখ, তুই তো জানিস যে প্রতি বছরই মায়ের কাঠামো বৈশাখ মাসের শেষ সপ্তাহে জলের ওপর উঠে আসে। মায়ের মহিমায় আমাদের তা খুঁজতেও হয় না। সেই কাঠামো দিয়েই মূর্তি নির্মাণ হয়, আর তারপর আমাদের এই মায়ের পুজো সম্পূর্ণ হয়। আবার সময় মতো মাকে জলে ভাসান দিলে সেই কাঠামো নিজে থেকেই জলের তলায় চলে যায় এবং আবার পরবর্তী বছরে তা পুনরায় জলের ওপর উঠে আসে। এটাই এই মার রক্তকেশীর ঘটানো একটা অলৌকিক ঘটনা, যার সাক্ষ্য আমরা প্রত্যেক বছরই হই। কিন্তু এই বছরের বিকল্প ঘটনা ঘটে। এই বছরে চলিত বৈশাখ মাসের শেষ সপ্তাহ শেষ হতে আর বেশি দিন নাই, আর এদিকে মায়ের কাঠামো এখনো জলের ওপর উঠে আসেনি। এরকমটা আগে কিন্তু কখনো হয়নি। এবারে এই প্রথম এত দেরি হচ্ছে মায়ের কাঠামো উপরে উঠে আসতে।
আর কেউ যদি জলের তলায় খুঁজতেও যায় সেই কাঠামো, তার কোনো হদিশই সে পাবে না যতক্ষণ না নিজে থেকে কাঠামো ওপরে উঠে আসবে। সে কি? তা এর কারণটা কি? মানে এরকম কেন হচ্ছে? আমি তো কোনোবার এরকম শুনিনি। আচ্ছা, আগের বছর পুজোয় কি কোনো খামতি বা ব্যাঘাত হয়েছে? না, সেরকম তো কিছু ছিল না। আমরা তো নিষ্ঠার সাথেই পুজো দিয়েছি। পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। আমি তো এই কারণটা নিজেই কিছু বুঝতে পারছি না। এই মন্দিরের পুরোহিত হয়ে আমারই আগে বোঝা উচিত কেন মা রুষ্ট হয়েছেন, বা আদেও মা রুষ্ট হয়েছেন কিনা, বা অন্য কোনো কারণ। আমার মাথায় কিছুই ঢুকছে না। তুই একমাত্র এর সমাধান করতে পারিস। যদি কিছু একটা ব্যবস্থা করতে পারিস দেখ না, না হলে গ্রামের লোক আমাকেই দোষারোপ করবে যে আমি কিছু একটা গন্ডগোল করেছি, তাই কাঠামো উপরে উঠছে না। তারা কিন্তু অত শত বুঝবে না। বেশ, বুঝলাম। তা আমাকে তার জন্য একবার ধ্যানে বসতে হবে, এবং তা যেমন তেমন ধ্যান নয়, আমার ইষ্ট মন্ত্রে জপ করতে হবে। মন্দিরটা তাহলে একবার খুলে দে, আমি যাই মন্দিরে গিয়েই ধ্যান জাপটা করি। সেখানেই বরঞ্চ ভালো হবে। মায়ের কাছ থেকে ব্যাপারটা জানার চেষ্টা করি কেন এরকমটা হচ্ছে। কারণটা জানতে পারলে আমি নিজেই মন্দির থেকে বেরিয়ে আসব। যতক্ষণ পর্যন্ত না আমি মন্দিরের দরজা খুলছি, তোরা কিন্তু আমাকে বিরক্ত করবি না। আমার ধ্যানে কোনো রকম ব্যাঘাত আমি পছন্দ করি না। তিলকনাথের কথা অনুযায়ী প্রবাল দত্ত মন্দিরের দরজার তালাটি খুলে দিলেন এবং তিলকনাথও মন্দিরের ভিতরে মায়ের বেদির সামনেটায় বসে ইষ্টগুরুর নাম জপ করতে শুরু করলেন। তিলকনাথের ধ্যান শুরু হতেই মন্দিরের দরজা আপনা হতেই বন্ধ হয়ে যায়। এই ঘটনাটা প্রবাল দত্ত লক্ষ্য করেন। দরজায় তিলকনাথ স্পর্শ অবধি করেননি। প্রবাল দত্ত বুঝে যান যে তিলকনাথের অলৌকিক ক্ষমতা প্রদর্শন শুরু হয়ে গেছে। তাই তিনিও সেখানে আর না থেকে সোজা নিজের ঘরে চলে যান। তার বিশ্বাস তিলকনাথ কিছু একটা উপায় বের করে তবেই মন্দির থেকে বাইরে বেরোবে। প্রবাল দত্ত এবারে খানিকটা নিশ্চিন্ত হয়ে নিজের কাজে মন দেন। কিন্তু প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাবার পরও তিলকনাথ বাইরে বেরিয়ে আসছেন না দেখে প্রবাল দত্ত এক প্রকার অধৈর্য হয়ে সোজা মন্দিরের কাছে চলে যান এবং মন্দিরের বাইরে চাতালে বসে অপেক্ষা করতে থাকেন। ভিতরে কি হচ্ছে তা জানার জন্য তার মন একেবারে উসখুস করছে। সে একবার করে উঠে এদিক ওদিক পায়চারি করছে এবং পুনরায় আবার চাতালে এসে বসছে। তার মন ব্যাকুল হয়ে উঠেছে এই ব্যতিক্রম ঘটনার কারণ জানার জন্য। কারণ এই পুজোটা প্রবাল দত্ত সম্পূর্ণ একা হাতেই সম্পন্ন করতেন। এই পুজোয় কোন রকম ভুল ত্রুটি বা খামতি রয়ে গেলে তার সম্পূর্ণ দায় কিন্তু প্রবাল দত্তের উপর এসে পড়বে। সেই চিন্তাতেই সে একেবারে উতলা হয়ে রয়েছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে মন্দিরের দরজা আবারও আপনা হতে খুলে যায়। তিলকনাথ ধীর পায়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসেন। তবে তিলকনাথকে দেখে এবং তার মুখের দিকে তাকিয়ে কিন্তু প্রবাল দত্ত খুব একটা খুশি হন না। কারণ তিলকনাথের মুখে এক বিষণ্ণতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তার মানে এটাই দাঁড়ায় যে তিলকনাথ এই ঘটনার কোনো রকম সুরাহা বের করতে পারেননি। তিলকনাথ প্রবাল দত্তের কাছে এগিয়ে আসতে প্রবাল দত্ত আগ্রহ সামলাতে না পেরে বলে ওঠেন, কি হলো? কি জানতে পারলি? কোনো উপায় বের করতে পারলি? তিলকনাথ এর প্রত্যুত্তরে কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপর বললেন, না, সেরকম ভাবে কিছুই পেলাম না। তবে মা যে রুষ্ট হয়েছেন তার প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। মায়ের কাছ থেকে কোনো কথা জানার জন্য এত কষ্ট, এত ধ্যানজপ, এতক্ষণ সময় কখনোই আমার লাগে না, আর লাগার কথাও নয়। মা ভীষণভাবেই রুষ্ট হয়েছেন, এবং তা অবশ্যই এই গ্রামে ঘটে চলা কোনো এক অন্যায়ের কারণে। তবে সেটা যে কি তা আমি সঠিকভাবে বুঝে উঠতে পারলাম না। কিছু কিছু ইঙ্গিত আমি পেয়েছি, সেই সব কটা একত্রে জুড়লে হয়তো কিছু একটা পাওয়া যেতে পারে। বেশ, চল ঘরে গিয়ে এই বিষয়টাকে ঠান্ডা মাথায় একবার ভেবে নি, তারপর বলছি যে কি হয়েছে এবং কেন।
প্রবাল দত্তের ঘরে বসে তিলকনাথ এবং প্রবাল দত্ত দুজনে এক গভীর আলোচনায় মেতেছেন। তিলকনাথ বেশ কিছুক্ষণ চোখ বুজে কিছু একটা ভাবার পর চোখ খুলেই বললেন, দেখ, আমি ধ্যানের মাধ্যমে 4টে জিনিস দেখতে পেলাম। এর থেকে বেশি আমি আর কিছু জানতে পারলাম না। মানে মা রক্তকেশী আমাকে জানতে বা বুঝতে দিলেন না। তার কারণ অবশ্য একটাই, মা ভীষণভাবে রুষ্ট হয়েছেন। তবে জানতে যে আমায় হবেই। মায়ের রাগ আমাদের ভাঙাতেই হবে এবং মাকে সন্তুষ্ট করতে হবে। মা যেটা চান সেটাই হবে, কিন্তু কি করে হবে সেটা তোর উপর নির্ভর করছে। আমি তোকে বড় জোর যা যা আমি দেখলাম ধ্যানের মাধ্যমে সেটা বলতে পারি। এবার কি হয়েছে বা কেন হয়েছে সেই জিনিসগুলো তুই নিজেই ভালো বলতে পারবি, কারণ এই গ্রামে তুই থাকিস, তাই বিষয়গুলো আমার অত জানা নেই। বেশ, তো বল না তুই কি দেখেছিস, তাহলে সেটাতে যদি আমি তোকে কিছু সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি প্রথমেই দেখলাম একটা ফুলের মালা। আমার চোখের সামনে চারিদিকটা অন্ধকার, শুধু তার মধ্যে একটা ফুলের মালা। ধ্যানের মাধ্যমে আমার মনের অন্তঃগহ্বরে ভেসে উঠল। দ্বিতীয়ত আমি দেখতে পেলাম একটা ঘর, অন্ধকার ঘুটঘুটে একটা ঘর। ঘরের দরজায় একটা তালা লাগানো আছে। ঘরের চারিদিকটা নিস্তব্ধ আর অন্ধকার, শুধু ঘরটাই আমি দেখতে পেলাম। তৃতীয় নম্বরে দেখলাম শিকল, শুধু 2টো শিকল দেখতে পেলাম। আর 4 নম্বরে দেখলাম একটা রক্ত মাখা ছুরি। এটা দেখেই আমার একটা অদ্ভুত রকম সন্দেহ হলো। এই গ্রামে কারোর সাথে কোন রকম ভাবে অন্যায় করা হয়েছে এবং তার যে মৃত্যু হয়েছে সেটা ওই রক্ত মাখা ছুরিটাই প্রমাণ করে দেয়। কিন্তু কে, কেন এবং কিভাবে ঘটনাটা ঘটলো সেটা তুই ভালো বলতে পারবি। তুই না বললে কিন্তু কাজটা আমার পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সবটাই তোর উপর নির্ভর করছে। সব কথা শুনে প্রবাল দত্ত কিছুক্ষণ নিস্তব্ধ থাকেন এবং তিলকনাথের বলা 4টে জিনিসকে ভালো করে মাথায় সাজিয়ে নিয়ে তিনি বললেন, বুঝতে পেরেছি রে তিলক, আমার যেটা মনে হচ্ছে হয়তো তুইও সেটাই দেখছিস, বা মা হয়তো তোকে সেটাই বোঝাতে চেয়েছে। আমার এই মায়ের মন্দিরের একটা মেয়ে থাকতো, ওর নাম ছিল শেফালি। শেফালি আমায় এই মায়ের মন্দিরে নিত্য পূজার জন্য ফুলের যোগান দিত। মা বাবা কেউ ছিল না মেয়েটার, ওই মন্দিরে টুকটাক কাজকর্ম করতো আর এখানেই মায়ের ভোগ খেত। আর ওই মন্দিরের একেবারে শেষ প্রান্ত যে ছোট ঘরটা আছে ওখানেই ও থাকতো। খুব শান্ত আর ভালো মেয়ে, নাবালিকা আর দেখতে খুব সুন্দর। তো ঘটনাটা হয়েছে দিন 7 আগে। মেয়েটি একটা ছেলেকে ভালোবেসে ফেলে। ওদের মধ্যে অনেকদিন ধরেই ভালোবাসা ছিল, কিন্তু এই দিন 7 আগে একদিন ওরা বাগানে দেখা করতে যায়। তখন আমাদের এই গ্রামের জমিদার শ্রীকান্তবাবু ব্যাপারটা দেখে নেন। শ্রীকান্তবাবু মাঝে মাঝেই আমার এই মায়ের মন্দিরে আসতেন। তার ইচ্ছে তার ছেলের সাথেই শেফালির বিয়ে দেবেন। যেহেতু সে নাবালিকা তাই এখন বিয়ে দেননি, ভেবেছিলেন সাবালিকা হলে তার ছেলের সাথে শেফালির বিয়ে দেবেন। কিন্তু এই ছেলেটির সাথে শেফালিকে বাগানে দেখে নেবার ফলে শ্রীকান্তবাবুর মাথায় রক্ত উঠে যায়। এমনিতেই অত্যন্ত বদমেজাজি, খিটখিটে ও খারাপ স্বভাবের মানুষ এই শ্রীকান্তবাবু। এই ঘটনার একদিন পর থেকেই ছেলেটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে আমরা এটাই ভেবে নিই যে ছেলেটাকে হয়তো কোনোভাবে মেরে ফেলা হয়েছে, এবং সেদিন থেকে, অর্থাৎ যেদিন থেকে ছেলেটা উধাও হলো ঠিক তার পরের দিন থেকেই শেফালির মধ্যে আমরা এক অদ্ভুত বিভৎস আচরণ লক্ষ্য করতে পারি। মানে সব ভৌতিক কাণ্ড কারখানা করছে আর কি। দেওয়ালে বেয়ে উপরে উঠে যাচ্ছে, কেমন যেন মুখ থেকে গোঙানোর মতো শব্দ করছে, হাতে পায়ে বড় বড় নখ, চুল উস্কো খুস্কো অগোছালো, চোখের মণিটা পুরো সাদা, কালোর কোনো বংশই নেই, পুরো মণিটাই সাদা। এক রাতের মধ্যেই আমার লক্ষ্মী প্রতিমার মতো মিষ্টি মেয়েটা কেমন যেন বিভৎস এক ডাইনিতে পরিণত হয়েছে। শেষে বাধ্য হয়ে ওই জমিদার মহলে অন্দরমহলে একটা ঘরে ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বিগত 7 দিন ধরেই ওখানেও বাঁধা অবস্থায় পড়ে আছে। ওখানেই হয়তো খাবার দাবার দিচ্ছে, তবে খাচ্ছে কিনা তা ঠিক বলতে পারবো না। এবার ব্যাপারটা যদি সেরকমই হয়ে থাকে যে যেহেতু সে আমাদের মায়ের পুজোর ফুল এনে দিত আর তারই এখন সেই ফুল আনা বন্ধ, তবে তো ভাবতে হচ্ছে এই 7 দিন ধরে প্রায় বিনা ফুলেই বলতে গেলে মাকে নিত্য পূজা দিচ্ছে। কারণ
সকালে উঠে মন্দির পরিষ্কার করে মায়ের পুজোর জোগাড় করতেই আমার এতটা সময় লেগে যায় যে আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে ফুলের জোগাড় করে আনার মতো সময় আমার কাছে থাকে না। আমি তাই এই 7 দিন ধরে মন্দিরের পেছনের গাছে যে 2-3টে ফুল ফোটে তাই দিয়ে কোনো রকমে মায়ের পুজো করছি। মায়ের ঘাটে মালা অবধি পড়েনি এই 7 দিন ধরে। এটা হয়তো মায়ের একটা রুষ্ট হওয়ার কারণ হলেও হতে পারে। আমি অনেক প্রতিবাদ করেছি, কিন্তু এক প্রকার নিজের প্রাণের ভয়েও আমি আর বেশি কিছু করে উঠতে পারিনি। যেটুকু আমার করা সম্ভব হয়েছে আমি অনুরোধ করেছি ওনাকে, বুঝিয়েছি, কিন্তু অনুরোধ করেও বা কী হবে? সত্যিই তো শেফালির মধ্যে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা হচ্ছিল। তাই ওকে বেঁধে না রাখলে হয়তো কোনো অঘটন সে নিজেই ঘটিয়ে রাখবে। সেই কারণেই তো তাকে আটকে রাখা। তিলকনাথ এতক্ষণ সমস্ত ঘটনাটা মন দিয়ে চুপ করে শুনছিলেন, কিন্তু এবার তিনি তার নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠলেন, দেখ, এবার উপায় একটাই রয়েছে। যদি মাকে সন্তুষ্ট করতে হয় এবং মায়ের রোষের কবল থেকে নিজেকে তথা গোটা গ্রামকে বাঁচাতে হয়, তাহলে আমাদের ওই জমিদার বাড়ির অন্দরমহলের ওই ঘরে যেতে হবে এবং ওই মেয়েকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। আমি জানি না মেয়েটা কিরকম আচরণ করছে, তবে তোর কথা শুনে যেটুকু বুঝলাম সেই অনুযায়ী আন্দাজ করতে পারছি মেয়েটা কোনো ঋণাত্মক শক্তির কবলে পড়েছে, যার কারণে ওর হাবভাবে এরকম পরিবর্তন এসেছে। ওকে ওই ঋণাত্মক শক্তির কবল থেকে মুক্ত করতে হবে, তাহলেই ও নিস্তার পাবে। এবার তুই বল, তুই কি করতে চাস? কারণ আমার থেকেও গোটা ব্যাপারটা তুই আরো ভালো করে জানিস। হ্যাঁ, আমিও তো তাই চাইছি, যেটা মিটুক, মানে মা সন্তুষ্ট হোক এবং পূজাটাও ভালোভাবে সম্পন্ন হোক। কারণ গ্রামের লোকজন আমাকেই দায়ী করছে, পুজোয় আমার কোনো ত্রুটির জন্যই নাকি এরকম হয়েছে। তাই আমিও চাইছি যে ব্যাপারটা মিটে যাক, কিন্তু এই কাজটা যে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, সেই জন্য আমি এর আগে কোনো চেষ্টা করিনি মেয়েটাকে বিপদ থেকে বাঁচানোর। হ্যাঁ, প্রতিবাদ করেছি, কিন্তু তন্ত্রশক্তির দ্বারা কোনো রকম ব্যবস্থা করিনি বা করে উঠতে পারিনি। তবে তোকে আমি কি করে বিপদে ঠেলে দিই বলতো? আরে ছাড় তো, বিপদে ফেলার কি আছে? এটা তো আমি নিজেই বলছি। মেয়েটাকে বাঁচাতে গেলে এটাই একমাত্র উপায়। সেক্ষেত্রে তুই হ্যাঁ বা না কি বলছিস সেটা বল। নিয়ে যেতে কি পারবি ওই জমিদারের কাছে? আমাকে সেখান পর্যন্ত পৌঁছে দিলেই বাকি কাজটা আমি সেরে নিতে পারবো। হ্যাঁ, হতে পারে কাজটা কঠিন, মানে যে ঋণাত্মক শক্তির কবলে সে পড়েছে তা অত্যন্ত শক্তিশালী। তবে একটা কথা কি জানিস, জয় সবসময় ধর্মেরই হয়, অধর্ম করলে সে কখনোই বিজয়ী হতে পারে না। তাই চিন্তা করিস না, আমাদের উদ্দেশ্য সঠিক, তাই সফলতা আমরা লাভ করবই। বেশ, তাহলে চল। আমি সাথে না গেলে আবার তোকে একা ওখানে ঢুকতে দেবে না। আমি তাহলে ওই শ্রীকান্ত বাবুকে বলে ঘরের কাজ পর্যন্ত তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। কথা শেষ হতেই প্রবল দত্ত উঠে তার গায়ে নামাবলীটি চাপিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন সেই গ্রামের জমিদার অর্থাৎ শ্রীকান্ত বাবুর বাড়ির উদ্দেশ্যে। তাকে অনুসরণ করে তার পিছন পিছন চলেছেন তিলকনাথও। প্রবল দত্তের মন্দির থেকে জমিদার বাড়ির দূরত্বটা বেশ অনেকটাই, তাই তাদের পৌঁছতে একটু সময় লেগে গেল। জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছতেই প্রবল দত্তের মনে একটা চিন্তার কালো মেঘের সঞ্চার হলো। কারণ হলো একটাই, যে তারা কি বলে ভেতরে প্রবেশ করবে। তিলকনাথ প্রবল দত্তের মনের কথা বুঝতে পেরে বলে উঠলেন, শোন, একেবারে সত্যি কথা বলবি। বলবি যে মেয়েটাকে বাঁচানোর জন্য একমাত্র উপায় আমি ছাড়া ওই মেয়েটাকে বাঁচানো সম্ভব নয়। আর মেয়েটাকে বাঁচালে জমিদার বাবু তার ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিতে পারবে, কিন্তু তারও একমাত্র উপায় আমি। তাই আমাকে ভিতরে প্রবেশ করতে দিলে এবং কাজটা করতে দিলে তবেই জমিদারের মনস্কামনা পূর্ণ হবে। এটাই বলবি, বাকিটা ওরাই করবে। তিলকনাথের কথা মতোই প্রবল দত্ত সদর দরজার প্রহরীর কাছে গিয়ে তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলল। তিলকনাথের দেওয়া এই বুদ্ধি সত্যি কাজ করে যায়। প্রহরীদের মধ্যে একজন চটজলদি প্রবল দত্ত তিলকনাথকে সঙ্গে করে নিয়ে জমিদার বাবুর কাছে নিয়ে যায়। জমিদার বাবু তার বসার ঘরে এক আরাম কেদারায় বসে তামাক টানতে টানতে তার কিছু সাঙ্গপাঙ্গর সাথে গোল মিটিং করছেন।
জমিদার বাবুর এই গোল মিটিং এর মাঝে দুজন ব্যক্তি সমেত প্রহরীর আগমন ঘটায় তিনি বলে উঠলেন, প্রহরী, এ কাদের সঙ্গে করে নিয়ে এসেছো? কে? প্রবাল তো নাকি? আর সঙ্গে ওটা আবার কে? আগে জমিদার বাবু, একটা দরকারি কথার জন্য এনাকে সঙ্গে করে নিয়ে আসা। আপনার বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্যই ইনি এসেছেন। আমার বিপদ? হ্যাঁ, এ কি বলছে গো? আমার আবার কি বিপদ? এ কি নিয়ে কথা বলতে চাইছো একটু খুলে বলো দেখি। এত হেয়ালি বাবু আমার ভালো লাগে না। ওই অন্দরমহল ঘরে যে মেয়েটি রয়েছে তার ব্যাপারে। হ্যাঁ, ও আচ্ছা। এই, তোমরা এখন আসতে পারো। আমরা বাকি আলোচনা অন্য একদিন করব। তোমরা এখন একে একে নিজের কাজে যাও তো দেখি, কাজে যাও। কিছু দরকারি কথা আছে আমার ওদের সঙ্গে। এই বলেই শ্রীকান্ত বাবু সেই মুহূর্তে তার বসার ঘরে উপস্থিত সমস্ত লোকেদের তাদের নিজেদের কাজে নিযুক্ত হবার আদেশ দিলেন, যাতে তিনি প্রবাল দত্ত তিলকনাথের সাথে একটু মন খুলে কথা বলতে পারেন এবং সেই সমস্ত কথাবার্তাও যাতে গোপন থাকতে পারে। জমিদার বাবুর আদেশ মতোই তারা একে একে ঘর থেকে বেরিয়ে যেতেই প্রহরীও কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। প্রবাল দত্ত এবারে সমস্ত ঘটনাটা শ্রীকান্ত বাবুকে জানান এবং কি কি ক্ষমতা তিলকনাথের রয়েছে আর এর আগে তিলকনাথের ক্ষমতা প্রদর্শনের বিভিন্ন ঘটনাও তাকে তিনি বিশদে শোনান। প্রবাল দত্তের কাছ থেকে তিলকনাথ সম্পর্কে সমস্ত বিবরণ শোনার পরে জমিদার বাবু বলে উঠলেন, তা বেশ, তাহলে তো মনে হচ্ছে আমার কাজটা হবে। তবে হ্যাঁ, কাজটা না হলে কিন্তু বাপু কপালে শাস্তি রয়েছে। কথাটা শুনতে প্রবাল দত্ত খানিকটা উত্তেজিত হয়ে বলে ওঠেন, কি বলছেন কি আপনি? কাকে শাস্তি দেবার কথা বলছেন? একটু সম্মান করে কথা বলুন। ইনি যেমন তেমন মানুষ নন, একজন সাধক আর একজন মস্ত বড় তান্ত্রিক। আহা, আমি তো বলেছি কাজটা না হলেই তো তার ব্যর্থতা প্রমাণ হবে যে সে পারল না। কি বোঝাতে পারলাম? আচ্ছা, যাই হোক, তা কাজটা কি আজকেই হবে নাকি? দেখো বাঁচাতে পারো কিনা। মেয়েটাকে বাঁচালে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতাম, আর না হলে তো কদিনের মধ্যেই ও মরে যাবে যা মনে হচ্ছে। খাবার দাবারও ঠিক করে খাচ্ছে না। তবে সময় মতো কিন্তু আমি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তোমরা কিন্তু আমাকে বলতে পারবে না যে না খাইয়ে মেরেছি। তিলকনাথ এতক্ষণ দাঁতে দাঁত চেপে অনেক কষ্টে শ্রীকান্ত বাবুর এই অভদ্রতা সহ্য করে চলেছিলেন। তিনি মুখ থেকে কিন্তু একটিও শব্দ বের করেননি, শুধু প্রবাল দত্তকে ফিসফিসিয়ে বললেন, ওনাকে বল আমাকে ওই অন্দরমহলের ঘরের পথটা দেখিয়ে দিতে, আর আমার সঙ্গে যেন তুই ছাড়া আর অন্য কেউ না যায়। বাকিটা আমি নিজেই করে নেব। তিলকনাথের কথা মতোই প্রবাল দত্ত জমিদার বাবুকে ওই ঘরটা একটু দেখিয়ে দিতে বলায় শ্রীকান্ত বাবু প্রবাল দত্তের হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে আঙুল দেখিয়ে একটা অন্ধকার পথের দিকে নির্দেশ করলেন। পথটা অন্ধকার হলেও দেয়ালের চারিধারে কিছু মশাল লাগানো রয়েছে, যার ফলে মশালের উজ্জ্বল আলোতে সেই পথের রহস্যময়তাটা আরো খানিক গাঢ় হয়ে উঠেছে। তিলকনাথ ও প্রবাল দত্ত দুজনেই সেই দিক বরাবর হাঁটা লাগালেন। খানিকটা পথ যেতেই হঠাৎই একটা চিৎকার তাদের কানে ভেসে আসে। আওয়াজটা শুনতেই প্রবাল দত্তের বুকের রক্ত যেন একেবারে হিম হয়ে যায়। সে বুঝতে পারে কি ভয়ানক বিভৎসতা তাদের জন্য অপেক্ষা করে আছে। প্রবাল দত্ত বুঝে যায় যে কোনো প্রহরী কেন এখানে নিযুক্ত নেই। এই চিৎকার এবং এই ভয়াবহ পরিবেশে কোনো প্রহরীর বেশিক্ষণ দাঁড়ানোর ক্ষমতা অবধি নেই, তাই এই দিকটা ফাঁকাই থাকে। কিন্তু ওই ঘরটা বেশ শক্তপোক্ত হওয়ার কারণে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা বা বিপদ ঘটেনি, এবং হাতে পায়ে শিকল থাকার কারণে সেটিকেও ভাঙার ক্ষমতা হয়ে ওঠেনি মেয়েটির। তিলকনাথ এবার তার ঝোলা থেকে 3টে পাতি লেবু বের করলেন, যার মধ্যে থেকে তিনি একটা দিলেন প্রবাল দত্তের হাতে।
এবং আরেকটি তিনি নিজের হাতেই রাখলেন, আর 3 নম্বর লেবুটি তিনি গড়িয়ে দিলেন ওই ঘরের দরজা বরাবর। লেবুটি গড়িয়ে গড়িয়ে দরজার দিকে যত এগিয়ে যাচ্ছে ততই বেশি পরিমাণে মেয়েটির চিৎকারও বাড়ছে। তবে এবারে মেয়েটির চিৎকারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার চিৎকারের মধ্যে দিয়ে একটা ছেলের কণ্ঠস্বরও কিন্তু শোনা যাচ্ছে। এর কারণটা কিন্তু প্রবাল দত্ত ঠিক বুঝে উঠতে পারেন না। এমনকি তিলকনাথের করা এই কাজটির মানেও কিন্তু তার বোধগম্য হয় না। তিনি মনে মনে এটাকে কোনো তন্ত্রের ক্রিয়া বলে বিবেচনা করেছেন। এবারে তিলকনাথ 1 পা 2 পা করে এগিয়ে চলেছেন সেই দরজার দিকে, সাথে প্রবাল দত্ত। দুজনের হাতের মুঠোতে কিন্তু রয়েছে একটি করে পাতিলেবু। কিন্তু হঠাৎই তাদের হাতে থাকা সেই পাতিলেবুর রং সম্পূর্ণ কালো বর্ণ ধারণ করে এবং নিজে নিজেই সেই লেবু থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। প্রবাল দত্তের হাত একেবারে লাল হয়ে যায় সেই পাতিলেবু থেকে বেরিয়ে আসা রক্তের কারণে। ভয় সে পাতিলেবুটি হাত থেকে ফেলে দেয়। তিলকনাথের হাতেরও একই অবস্থা। তিলকনাথ এবারে পাতিলেবুটিকে এক পাশে সরিয়ে রেখে তার ঝোলা থেকে বের করলেন ধুনো, আলো চাল, হলুদ ও লাল আবির, অশ্বগন্ধা গাছের শিকড়ের গুঁড়ো, পিপুল গাছের পাতার গুঁড়ো এবং গোরচন গুঁড়ো সমেত সবকিছুর একটা মিশ্রণ। তার ঝোলায় এই সব উপকরণের মিশ্রণটা সব সময় মজুদ থাকে এই ধরনের কাজের জন্য। সেই মিশ্রণটি ঝোলা থেকে বের করে হাতে মুঠোতে নিয়ে তা দিয়ে সেই দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর সরল রেখার একটা গণ্ডি তিনি কেটে দিলেন। সেই গণ্ডির সামনে দাঁড়িয়ে তিলকনাথ চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশব্দে মন্ত্র জপ করতে শুরু করলেন। কিছুক্ষণ মন্ত্র জপ করতে সেই মিশ্রণ দিয়ে তৈরি করা সরল রেখাটা হালকা নীলাভ আভায় উজ্জ্বলিত হয়ে ওঠে। এবারে সমস্ত ঘটনাগুলো ধীরে ধীরে প্রবাল দত্তের কাছে পরিষ্কার হতে থাকে। সে বুঝতে পারে তিলকনাথ এক এক করে তন্ত্রের প্রয়োগ করছে সেই মেয়েটিকে ওই অশুভ শক্তির কবল থেকে বাঁচানোর জন্য। এবারে ঘরের দরজাটা খুলতে হবে। ভেতরে প্রবেশ করতে না পারলে কাজটা সম্পূর্ণ করা যাবে না। কিন্তু দরজা খুললেই মেয়েটি যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে বা অশুভ শক্তি সমেত সে যাতে কোনো বিপদ ঘটাতে না পারে, সেই জন্য দরজার বাইরে এই মিশ্রণের বন্ধনীটি দেওয়া হলো। এটি এক ধরনের ক্ষেত্র বন্ধনী। এবারে তিলকনাথ প্রবাল দত্তকে শ্রীকান্ত বাবুর দেওয়া চাবিটি দিয়ে ঘরের দরজাটা খুলতে বললেন। ঘরের তালাটি খোলার আগে অবধিও মেয়েটির গোঙানি বা চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তালাটি খুলতে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে নেয় গোটা ঘরটিকে। তালা খুলে দরজার শিকলটা নামালেন প্রবাল দত্ত। হালকা হাতে দরজাটাকে দুবার ধাক্কা দিতে দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ঘরের ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। কোথায় কে রয়েছে বা আদেও ঘরের ভেতর কেউ আছে কিনা তার কোনো রকম অস্তিত্ব কিন্তু অনুভব করা যাচ্ছে না। তিলকনাথ এবং প্রবাল দত্ত একে একে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করতে এক পচা ভ্যাপসা দুর্গন্ধ তাদের দুজনেরই নাকে এসে ঠেকে, আর তাতে তাদের দম বন্ধ হওয়ার জোগাড় হয়। ঘরের জমাট বাঁধা কুটির অন্ধকারের মধ্যে মেয়েটি ঠিক কোথায় রয়েছে তারা তা ঠাউর করতে না পারলেও তিলকনাথের হাতের আংটিটা কিন্তু তাকে এই কাজে সাহায্য করছে। ঘরের যেদিক বরাবর মেয়েটি রয়েছে তিলকনাথের হাতের আংটি থেকে একটা আলোক রশ্মি নিঃসৃত হয়ে সেই দিক বরাবর ইঙ্গিত করে। তিলকনাথ এবারে তার ঝোলা থেকে একটা গঙ্গা জলের পাত্র বের করে
তা থেকে কিছুটা গঙ্গা জল হাতে নিয়ে তা ছিটিয়ে দিলেন সেই আংটির নির্দেশ করা দিক বরাবর। এই ক্রিয়াটি সম্পন্ন হতে সেই নির্দিষ্ট দিক থেকে এক বীভৎস চিৎকার ভেসে আসতে থাকে। মিনিট দুয়েক এভাবে চলার পরে সেই চিৎকার ধীরে ধীরে থেমে গিয়ে চারিদিকটা আবার নিস্তব্ধ হয়ে যায়। তিলকনাথ বুঝতে পারে যে এবারে মেয়েটি একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এবারে তিলকনাথ শান্তিমতো তার কাজ সম্পন্ন করতে পারবেন। তিলকনাথ এবার তার ঝোলা থেকে 3টে মোমবাতি ও একটি দেশলাই বের করে সেগুলি প্রবাল দত্তের হাতে দিয়ে বললেন, প্রবাল, এইগুলো ধর, এগুলোকে জ্বালিয়ে ঘরের কোণগুলোতে বসিয়ে দে, তাতে ঘরটা একটু আলোকিত হবে, না হলে অন্ধকারে হাতের আন্দাজে কোনো কাজ করা সম্ভব নয়। তিলকনাথের কথা মতোই প্রবাল দত্ত তার কাছ থেকে মোমবাতিগুলো নিয়ে সেগুলিকে ধরিয়ে ঘরের কোণগুলোতে বসিয়ে দিলেন। এতক্ষণে ঘরের জমাট বাঁধা অন্ধকারটা কিছুটা হলেও কেটেছে। মোমবাতির মৃদু আলোয় এবার গোটা ঘরটাকে আবছা আবছা দেখা যাচ্ছে। এতক্ষণে মোমবাতির আলোতে সেই মেয়েটাকেও খানিক দেখা যাচ্ছে। বছর 15 মেয়েটি মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তার চুলগুলো একেবারে উস্কো খুস্কো ও এলোমেলো এবং তার পিঠের দিকটা কুঁজো হয়ে রয়েছে। আর তার হাত দুটো স্বাভাবিকের তুলনায় অনেকটাই লম্বা হয়েছে। তার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো এবং সব থেকে ভয়ানক দৃশ্য হলো তার চোখ দুটো। তার চোখে কালো মনির কোনো বংশ অব্দিও নেই। পুরো চোখটাই সাদা, যেন দেখে মনে হচ্ছে তার চোখের মনি দুটো উল্টো দিকে ঘোরানো রয়েছে। তার হাতে পায়ের নখ এতটাই বড় হয়েছে যে তা কোনো বন্য জন্তুকেও হার মানায়। এতক্ষণে সে আরো খানিকটা নিস্তেজ হয়ে পড়েছে এবং তার হাঁটুর ভাঁজে মুখ গুজে সে চুপ করে বসে থাকে। যে মিশ্রণটি দিয়ে তিলকনাথ এই ঘরের দরজার বাইরে গণ্ডি কেটেছিলেন, সেই মিশ্রণটিকে তিনি পুনরায় খানিকটা বের করে তা দিয়ে মেয়েটির চারিদিকে একটা বর্গাকার গণ্ডি কেটে দেন। এরপর সেই বর্গক্ষেত্রের 4 কোণে তিনি 4টে সিঁদুর মাখানো পাতিলেবু বসিয়ে দেন এবং ঝোলা থেকে আরো 4টে মোমবাতি বের করে সেগুলো প্রবাল দত্তের হাতে দিয়ে বললেন, প্রবাল, এই 4টে মোমবাতি ধর, আর ঝটপট করে এগুলো জ্বালিয়ে ওই 4 কোণে যে 4টে পাতিলেবু রাখলাম সেই 4 কোণে 4টে মোমবাতি বসিয়ে দে। তাড়াতাড়ি কর, দেরি করিস না। তিলকনাথের কথা মতোই প্রবাল দত্ত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মোমবাতিগুলোকে ধরিয়ে বর্গাকার গণ্ডির 4 কোণে বসিয়ে দিলেন। প্রবাল দত্তের এই কাজ সম্পন্ন হতে তিলকনাথ সেই বর্গাকার গণ্ডির সোজাসুজি 1 হাত দূরে গিয়ে বসলেন এবং ঝোলা থেকে বেশ কিছু উপকরণ বের করে তার পাশে রাখলেন এবং চোখ বুঝে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। তিলকনাথের মন্ত্র উচ্চারণ শুরু হতে সেই মেয়েটির মধ্যে আবারও ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যেতে থাকে। সেই মেয়েটির মুখ থেকে আবারও গোঙানির শব্দ ভেসে আসতে থাকে। তিলকনাথের মন্ত্রোচ্চারণের গতি যতই বাড়তে থাকে, মেয়েটির গোঙানির শব্দ যেন ধীরে ধীরে ততটাই বাড়তে থাকে। এবারে তিলকনাথ তার মন্ত্র উচ্চারণ থামিয়ে চোখ খোলেন এবং কিছুটা সর্ষে ও ধুনোর মিশ্রণ হাতের মুঠোয় নিয়ে মুখের কাছে এনে কিছু একটা মন্ত্র বিড়বিড় করে সেটাকে ছুঁড়ে দেন মেয়েটার দিকে। সে মিশ্রণ মেয়েটার শরীরে গিয়ে স্পর্শ করতেই সে চিৎকার করে কিছু বলতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটির কণ্ঠস্বর একেবারেই বদলে গেছে। যেন মনে হচ্ছে শরীরটা তার হলেও কথাগুলো যেন কোনো ছেলে বলছে। তুই কে? এসব বন্ধ কর বলে দিচ্ছি। আমার কষ্ট হচ্ছে, বন্ধ কর। কি চাস কি তুই? কে তুই? সত্যি কথা বল, কি চাস তুই?
আর এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? ও তোর কি ক্ষতি করেছে? ভালো চাস তোকে ছেড়ে দে বলছি। না, আমি আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমি ওকে ভালোবাসতাম। ও যখন আমার হয়নি, আমি অন্য আর কারো হতে দেবো না ওকে। ও শুধু আমার। আমি ওকে আমার সাথে নিয়ে যাব। মানে তুই কে? আর তুই কেনই বা এরকম করছিস? তিলকনাথের এই প্রশ্নের প্রত্যুত্তরে মেয়েটি কোনো উত্তর না দিলে তিলকনাথ পুনরায় ওই সর্ষে ও ধুনোর কিছুটা মিশ্রণ মেয়েটার দিকে নিক্ষেপ করতে করতে বলেন, কিরে বল বল বলছি। বলছি বলছি, ওরকম করিস না। আমার নাম রতন। আমি শেফালিকে খুব ভালোবাসতাম। আমাদের সম্পর্ক অনেক দিনের আগের। আমরা ভেবেছিলাম দুজনকে বিয়ে করবো, কিন্তু ওই জমিদারটা সেদিন আমাদেরকে দেখে ওই বাগানের পেছন দিকটায়, আর ওই দিন রাতের অন্ধকারে আমাকে ওই দক্ষিণ দিকের জঙ্গলটায় ওই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ওই ঘটনায় কেউ সাক্ষী ছিল না, কেউ জানে না ওই ঘটনা। শুধু আমি আর ওই জমিদার ছাড়া ওই রাতে ওখানে কেউ ছিল না। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এই শেফালিকে দিয়ে আমি ওই জমিদারকে খুন করবো, আর শেফালিকেও আমি আমার সাথে করে নিয়ে যাব। না, তুমি এরকম কিচ্ছু করবে না। এই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই। ওর কোনো ক্ষতি তুমি করবে না। তুমি ওকে ছেড়ে দাও। তোমার প্রতিশোধ চাই তো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে ওই জমিদারের শাস্তির ব্যবস্থা করব। তুমি শুধু এই মেয়েটাকে ছেড়ে দাও। না না, আমি ওকে ছাড়বো না। আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আর ওই জমিদারকে আমি নিজেই শাস্তি দেব। যেভাবে আমাকেও কষ্ট দিয়ে মেরেছিল ঠিক সেইভাবেই। আর তুই যদি আমাকে বাধা দিতে আসিস তাহলে তুইও মরবি। যা যা, চলে যা এখান থেকে। এই কথা বলতে বলতে সেই মেয়েটি এক বিভৎস আর্তনাদ করে চারিদিকে 4টে মোমবাতি নিভিয়ে ফেলে। এই দৃশ্য দেখে প্রবাল দত্ত ঘরের একটা কোণে ভয়ে একেবারে গুটি সুটি মেরে গেছেন। তিলকনাথ চটজলদি হাতে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে মারেন, আর তাতে মেয়েটি রাগে আরো গোঙাতে গোঙাতে সেই বর্গাকার গণ্ডির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। মেয়েটি গণ্ডির বাইরে যেই এক পা রাখার চেষ্টা করে, অমনি তিলকনাথ এক মন্ত্রপুত সিঁদুর লেপা তামার শিকি মেয়েটির কপালের মাঝ বরাবর চেপে ধরে জোরে জোরে মন্ত্র উচ্চারণ শুরু করেন। মেয়েটিও ছটফট করতে করতে বিভৎস আর্তনাদ শুরু করে, যার ফলে সেই ঘরের জানলা দরজা দিয়েও কাঁপতে শুরু করে এবং বর্গাকার গণ্ডির চারপাশে সেই মিশ্রণও ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। এত কিছুর মধ্যেও কিন্তু তিলকনাথ মন্ত্র উচ্চারণ থামাননি। মেয়েটির আর্তনাদের বিভৎসতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে তিলকনাথও তার সামনে দাঁড়িয়ে থাকতে পারছেন না। মেয়েটির কপালে যে শিখিটি তিনি চেপে ধরেছেন তা ধীরে ধীরে এতটাই উত্তপ্ত হয়েছে যে তিলকনাথ আর সেটাকে ধরে থাকতে পারছেন না। তিলকনাথ এবার তার মন্ত্র উচ্চারণের গতি আরো বাড়িয়ে দেন। ধীরে ধীরে সেই শিখি থেকে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া বেরোতে শুরু করে এবং মেয়েটিও ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। তিলকনাথ এবারে তার মন্ত্র উচ্চারণ থামিয়ে দেন। দেখে মনে হচ্ছে তিলকনাথের কাজ সম্পন্ন হয়েছে। তিলকনাথ তার গলা থেকে রুদ্রাক্ষের মালাটি খুলে মেয়েটির গলায় পরিয়ে দেন এবং প্রবাল দত্তকে উদ্দেশ্য করে বলেন, প্রবাল, মনে হচ্ছে কাজ সম্পন্ন হয়েছে। মেয়েটির এখন আর কোনো বিপদ নেই, তবে ওর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তুই জমিদার বাবুকে বলে ওর অন্য কোথাও একটা বিশ্রামের ব্যবস্থা কর। আজ রাতটা বিশ্রাম নিলেই কাল সকালের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাবে। তিলকনাথের কথা মতোই প্রবাল দত্ত জমিদার বাবুর সাথে কথা বলে জমিদার বাড়ির একটি ঘরে মেয়েটির বিশ্রামের ব্যবস্থা করেন এবং জমিদারকে সব ঘটনা বলে তিলকনাথ ও প্রবাল দত্ত জমিদার বাড়ি থেকে বেরিয়ে মা রক্তকেশী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।
তবে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তিলকনাথ ঝোলা থেকে কিছু একটা বের করে জমিদার বাড়ির দক্ষিণ দিক বরাবর মাটিতে তা পুঁতে দেন। প্রবাল দত্ত এই ঘটনাটি লক্ষ্য করেন এবং কৌতূহলের বশে জিজ্ঞাসা করেন, কিরে, কি পুঁতলি ওটা ওখানে? সেটা কয়েকদিন পরই বুঝতে পারবি, যখন জমিদার বাবু অনিদ্রা রোগে ভুগতে শুরু করবে। মানে এটাই যে কিছুদিনের মধ্যেই জমিদার অনিদ্রা রোগে জর্জরিত হয়ে পড়বে। উনি যে ওই ছেলেটাকে খুন করে একটা ঘৃণ্য কাজ করেছেন, তার কোনো শাস্তি কি ওনার প্রাপ্য নয়? তাই আমি এমন ব্যবস্থা করে এলাম যাতে ওই জমিদার যতদিন বাঁচবে ততদিনই আর ঠিকভাবে ঘুমোতে পারবে না। ওনার করা ওই নৃশংস দৃশ্য ওনার চোখের সামনে বারে বারে ফুটে উঠবে এবং ঘটনাটা ঘটবে ওনার সাথেই। উনি দেখবে ওনাকে কেউ মারছে, খুন করছে। আর এরকম দিনের পর দিন চলতে চলতে উনি এক প্রকার মানসিক বিকারগ্রস্ত রোগী হয়ে পড়বেন। তবে উনি যদি এর কোনো প্রায়শ্চিত্ত করেন এবং নিজের ভুল বুঝতে পারেন, তাহলে এই রোগের হাত থেকে উনি মুক্তি পেয়েও পেতে পারেন। নচেত সারাটা জীবন উনি এইভাবেই কষ্ট পাবেন। তুই এটা খুব ভালো কাজ করেছিস রে। ছেলেটার প্রতি সত্যিই খুব অন্যায় হয়েছে, ওনার শাস্তি পাওয়াই দরকার। পরদিন সকাল হতেই মা রক্তকেশের কাঠামো গ্রামের পুকুরে নিয়মানুসারে ভেসে ওঠে। এই দেখে গ্রামবাসী সমেত প্রবাল দত্ত অত্যন্ত আনন্দিত হন। এতদিনে প্রবাল দত্তের মুখে হাসি ফুটেছে, আর শেফালিও সুস্থ হয়ে পুনরায় মায়ের ফুল যোগানের কাজে নিযুক্ত হয়েছে। গোটা গ্রাম জুড়ে মায়ের পুজো নিয়ে এক খুশি খুশি রব। প্রবাল দত্ত মন্দিরের চাতালে বসে তিলকনাথের সাথে মায়ের পুজো নিয়ে কিছু একটা আলোচনা করছিলেন। ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে তাদের কথার মাঝে বাধা দিয়ে বলে ওঠে, আরে আপনি এখানে? আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি জানেন? আরে সুকান্ত, যে কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে তো এখানে আশাই করতে পারিনি। আর মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হয়েছে? কি বলছেন আপনি? কিছু জানেন না নাকি আপনি? কি হয়ে চলেছে, কি করে চলেছেন, কোনো ধারণা আছে আপনার? কি কি হয়েছে? কি ঠিক করে বলো, কি হয়েছে? আরে এই যে এই দেখুন, খবরের কাগজের হেডিংটা দেখুন, কি লেখা আছে এখানে? আপনি এসব কেন করছেন? কি? এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এটা কি করে সম্ভব? না না না, এটা আমি না, এটা আমি না, আমি এরকম করিনি। এই কাজ আমার করা নয়, বিশ্বাস কর সুকান্ত। এটা আমার বেশে অন্য কেউ।